জাহিনের হাতে ধপধপ করে জ্বলছে আধো খাওয়া সিগারেটটা। তার রক্তিম ক্ষীণ আলো যেন অন্ধকার মোচন করে সামনে থাকা অর্ধ ভেজা নারীর রূপ উন্মোচনে মত্ত। ঝুম বৃষ্টি নেমেছে সেই কখন থেকে। পুরনো জীর্ণশীর্ণ দোতলা বাড়ির নিচে দাঁড়িয়ে সিগারেট হাতে জাহিন। কোথা থেকে হুট করে সামনে এক আগন্তুকের দেখা। সাদা জামায় আবৃত কোনো এক সুকেশিনী দাঁড়িয়ে। ভেজা গা ঢাকতে আপ্রাণ চেষ্টায় মত্ত মেয়েটি। এক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে যায় জাহিনের। অর্ধাংশ সিগারেটটা নিভু নিভু জ্বলতে থাকে হাতে। ভাবতে থাকে এই নৈশপ্রহরে এ নিশ্চয়ই কোনো পরী হবে, যে গল্প ছোটবেলায় নানুমণির কাছে প্রায়ই শুনত জাহিন। গভীর রাত্রি, তার মাঝে ঝুম বৃষ্টি। পুরনো এই বাড়িটাই নিশ্চয়ই কোনো মেয়ে দাঁড়িয়ে থাকবে না। সামনে থাকা মেয়েটির হলদা ভাব গায়ের রং যেন অন্ধকারে দ্যুতি ছড়াচ্ছে। অজানা এক মহাবিষ্টে জড়িয়ে আছে জাহিন। কি নিখুঁত অঙ্গভঙ্গিতে আলতো করে গাটা উড়না দিয়ে জড়িয়ে নিচ্ছে মেয়েটি। ঝাপসা অন্ধকারে মুখটা অবশ্য ভালো করে বোঝা যাচ্ছে না। বৃষ্টি যেন এখন উত্তর দিক দিয়ে ঝেঁপে নেমেছে। গায়ে বেশ ভালোভাবেই ছাট লাগছে। জাহিন খেয়াল করে তার মাথার উপর খানিকটা ছাদ থাকলেও তার সামনে থাকা পরীটির মাথার দিকটা উন্মুক্ত। হাতে থাকা সিগারেটটা সেই কখন নিভে গেছে। জাহিনের মোহ যে কাটছে না কিছুতেই। হঠাৎ উপর তলা থেকে একটা মেয়েলি আওয়াজ কানে ভেসে আসল। জাহিন যতদূর শুনতে পেয়েছে তা হল, মুহু আপু, বাবা চলে গেছে, তাড়াতাড়ি উপরে আয়। চোখের পলকে যেন সামনে থাকা পরীটি উধাও। অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। এদিকে রাতের প্রহর জানান দিচ্ছে জাহিনকে এখনই বাড়ি ফিরতে হবে। জায়গাটা গ্রাম আর শহরের ঠিক মাঝামাঝি অবস্থানে, তবুও বেশ নির্জন যেন। নিজের দিকে খেয়াল হতেই জাহিন দেখে একদম ভিজে চুপচুপ হয়ে গেছে গা। নির্ঘাত জ্বর বাঁধিয়ে ছাড়বে আজ। বৃষ্টির পানি যে একদম সহ্য হয় না জাহিনের। হাতে থাকা সিগারেটটা ফেলে নিজের গাড়ির দিকে ছোটে জাহিন। গাড়িতে বসে পকেট থেকে রুমালটা নিয়ে মাথাটা খানিক মুছে নেয়। মাথা ঝিম মেরে আছে কেমন, এ যে জ্বরের পূর্বাভাস। তবে চট করে মুহু নামটা যেন মাথায় গেঁথে গেছে জাহিনের। পরীদেরও নাম হয়? ৭-৫ প্রশ্ন মাথায় নিয়ে গাড়ি স্টার্ট দেয় জাহিন। পেছনের সিটে রিশান, আনান প্রায় আধো ঘুমে ঢুলুঢুলু। বিয়ে বাড়ির হই হুল্লোড়ে রাতের প্রহর যেন খেয়ালে নেই কারো। বৃষ্টি, কাদামাটি যেন আনন্দ দমাতে পারেনি একটুও। সদর দরজায় বসে আছেন মিসেস নবনী। কপালে তার সূক্ষ্ম চিন্তার ভাঁজ। ঘড়ির দিকে নজর বুলাচ্ছে বারংবার। সামনে মায়ের চিন্তিত মুখটা দেখে ভয় ভয় এগিয়ে আসে জাহিন। গলা ঝেড়ে হাসার চেষ্টা করে বলে, মা মনি, তুমি ঘুমোওনি? বিচলিত পায়ে এগিয়ে আসেন মিসেস নবনী। ছেলের গায়ে হাত বুলাতে বুলাতে বলেন, তুই তো একদম ভিজে গেছিস রে জাহিন। তোর তো বৃষ্টির পানি একদম সহ্য হয় না। তাছাড়া এখানকার কিছুই চিনিস না তুই। মা মনিকে টেনশন দিয়ে মেরে ফেলবি। এত কিসের চিন্তা মা মনি? তোমার ডক্টর ছেলে থাকতে তোমার কিসের চিন্তা বলো তো শুনি? এখানে বেড়াতে এসে যদি জ্বর বাঁধিয়ে ফেলিস। কোথায় গিয়েছিলি তোরা? এই বৃষ্টিতে বিয়ে বাড়ির কোনো মজা আছে বলো তো?
তার চেয়ে ভালো শহরটা ঘুরে দেখে আসলাম। পাগল হয়ে গেছিস? এই রাতে, তাও আবার বৃষ্টির মধ্যে, তুই শহর দেখতে বেরিয়েছিস? কোথায় গিয়েছিলি? ওষ্ঠ ছড়িয়ে হেসে জবাব দেয় জাহিন। মেঘপরীর শহরে গিয়েছিলাম মামনি। বলেই লম্বা লম্বা পা ফেলে রুমের ভেতরে হাঁটা দেয় জাহিন। পরক্ষণে রিশান আর আনানের কথা মনে হতেই গাড়ির দিকে ছোটে। দুটোকে ঘুম থেকে জাগিয়ে রুমে নিয়ে আসে। আড়মোড়া ভেঙ্গে রুমে এসে আবারও খাটে ঝপাত করে শুয়ে পড়ে রিশান। পাশে সোফায় বসে হাই তুলতে তুলতে জাহিনের উদ্দেশ্যে বলে আনান, গাড়িতে কখন ঘুমিয়ে পড়লাম রে জাহিন? আর তুই হুট করে কোথায় নেমে গিয়েছিলি বলতো? পাশেই ছিলাম। তোদের যে কখন কি ইচ্ছে জাগে। মামনি কত শত প্রশ্ন করে বসেছে জানিস? কি বলেছিস? সত্যিটা বলে দিসনি তো? হ্যাঁ বলেছি, রিশান আর আনান সিগারেট খেতে বেরিয়েছে আর আমিও তাদের সাথে গিয়েছি। তুমিও খাইছ? নিজে সাধু কেন সাজস ভাই? মোটেও না। তোরা জোর করছিলি তাই জ্বলন্ত সিগারেট নিয়ে গাড়ি থেকে বেরিয়ে একটু দূরে দাঁড়াই। অমনি ঝুম বৃষ্টি নামে। তারপর কথা থেমে যায় জানিনের। আনান পুনরায় হাই তুলে বলে, রাখো তোর ক্যাচাল। তুই সাধু ভাই বুঝছি। অহন ঘুমাইতে দেশর। রিশানের পাশেই ঠাস করে শুয়ে পড়ে আনান। বাঁকা হেসে জানালার পাশে এসে দাঁড়ায় জাহিন। কেমন শীত শীত অনুভূত হচ্ছে। আগাম মেডিসিন নিয়ে সোফায় এসে গা এলিয়ে দেয় জাহিন। সারারাত বৃষ্টির পর সকালটা কেমন ঝকঝক করছে। পাতায় পাতায় বৃষ্টি বিন্দু ছড়িয়ে। ভেজা মাটির সুবাস ভাসছে চারিদিকে। জানালা গলে রোদ এসে ঠাঁই নিয়েছে ঘরে। বাহারি পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হল না জাহিনের। বরাবরের মতো সকালে জেগে অভ্যাস। অবশ্য তার ঘুমের কোনো নিয়মনীতি নেই। যখনই সময় পায় খানিক ঘুমিয়ে নেয়। বাড়িতে থাকাকালীন নিয়মের আওতায় চলে আসে সব। আড়মোড়া ভেঙে উঠে বসে জাহিন। মাথাটা কিঞ্চিত ভার লাগছে। কালকে সময়মতো মেডিসিন না নিলে নির্ঘাত জ্বর বাঁধিয়ে নিত। কোথাও বেড়াতে এসে অসুখ বাঁধানো রীতিমতো বিব্রতকর অবস্থা। বিয়ের তোড়জোড় লেগে গেছে মনে হয়। বাহিরে বেশ ভালোই শোরগোল পাওয়া যাচ্ছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় জাহিন। পাশে রিশান আর আনান বেঘোরে ঘুমাচ্ছে। সেই দিকে তোয়াক্কা না করে বেরিয়ে যায় জাহিন। ছেলে যে ঠিক সকাল সকাল জেগে যাবে সেদিকে টনক আছেন মিসেস নবনীর। হাতে ধোয়া উঠা কফি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মুখ জুড়ে চিন্তার ভাঁজ স্পষ্ট। ছেলেকে দেখা মাত্র এগিয়ে এসে ছেলের গা, কপাল বুলিয়ে দেখলেন। মা মনি, তুমি আমার চিন্তায় নিশ্চয়ই সারারাত ঘুমোওনি? তোমার শরীরের অবস্থা ভুলে গেলে হবে? আমার কথা ছাড় তো। তুই ভালো থাকলেই আমি ভালো। ওষ্ঠ ছড়িয়ে হাসে জাহিন। পরক্ষণে মাকে জড়িয়ে ধরে। তুমি ছাড়া আর কে আছে আমার বলো তো? হয়েছে আমার জন্য চিন্তা থাকলে নিজের খেয়াল রাখতি তুই। আমরা কি আজই চলে যাব মামনি? ভাবিকে তো বলেছি আজই চলে যাব। আমারও জরুরি কাজ আছে। আজই চলে যাওয়া বেটার হবে।
আচ্ছা তবে। মর্নিং ওয়াক করতে বেরিয়েছে জাহিন। হঠাৎ কোথা থেকে এক মেয়ে সামনে এসে দাঁড়ায় জাহিনের। খানিকটা চমকে উঠে জাহিন। শাড়ি গায়ে, কোমরে আঁচল গুজা মেয়েটির। বয়স এই তো 20 হবে। লম্বাটে চিকন গোর্নের। কাঁধ ছড়ানো একগুচ্ছ কার্লি বাদামি রঙের চুল। চোখের মণি দুটো আকাশী ধূসর রঙের। মেয়েটাকে কেমন অদ্ভুতই লেগেছে জাহিনের কাছে। প্রশ্ন করার আগেই মেয়েটি বলল, এই ছেলে তোমার মায়ের নাম কি নবনী? মেয়েটির কথায় আরো এক দফা চমকে উঠে জাহিন। মেয়েটাকে ইচড়ে পাকা পাকা মনে হচ্ছে। তবে কেন জানি বেয়াদবের তকমা দিতে ইচ্ছে করছে না। বলার ভঙ্গিমাটা খুবই অদ্ভুত রকমের মিষ্টি ছিল। কোনোরকম তুতলিয়ে জবাব দেয় জাহিন, হুম। তোমার মা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। যাও ওটা শেষ করে এসো। মেয়েটির কথাটা কেমন আদেশের মতো শোনালো। মা মনি যে কফিটা নিয়েই কারো ডাকে ভেতরের রুমে গেল আর এদিকে সেটা না খেয়েই বেরিয়ে এসেছে জাহিন। মনে হতেই ঘরের দিকে হাঁটা দেয় জাহিন। পেছনে থেকে মেয়েটি আবার ডাকে, আরে তোমার সাথে আমার কথা শেষ হয়েছে নাকি? এবার মেয়েটিকে বেয়াদব ছাড়া কিছুই মনে হচ্ছে না জাহিনের। ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় জাহিন। না মানে তোমার নামটা? জাহিন আধাম বলেই সোজা হেঁটে চলে যায় জাহিন। পেছনের মেয়েটির দিকে একবারের জন্যে দৃষ্টি ফেলেনি। নবনীর হাত থেকে এক প্রকার ছিনিয়ে কফি নেয় জাহিন। কপালে সূক্ষ্ম রাগের ভাঁজ। পর্যবেক্ষণ করে নবনী বলে, ইম্মিশি তোকে কিছু বলেছে জাহিন? আসলে মেয়েটা একটু অন্যরকম। আমিই তোকে ডাকতাম কিন্তু ইম্মিশি এসে বলল সেই ডাকছে। কেন রে নাম ধরে ডেকেছে? আমাকেও নাম ধরে ডাকে। অবশ্য তোর নামটা আমাকে জিজ্ঞেস করে গিয়েছিল। মায়ের কথা শুনে আরেক দফা রাগ উঠে জাহিনের। মেয়েটা নাম জানা সত্ত্বেও তাকে পুনরায় জিজ্ঞেস করেছে। আস্ত বেয়াদব একটা মেয়ে। কিছু না মা মনি। আমি আসছি। আধো খাওয়া কফির মগটা নবনীর হাতে ধরিয়ে দিয়ে নিজের কাজে চলে যায় জাহিন। পুরো এলাকা ঘুরে মনে হয়েছে জাহিনের এটা মফস্বল এলাকা। অলিগলি অনেক। শহরতলি যাকে বলে। এর আগে কখনো এখানে আসা হয়নি জাহিনের। বিয়েটা বলতে গেলে বেশ ঘরোয়াভাবেই হচ্ছে। আমন্ত্রিত লোক হাতে গোনা 20-50 জন। জাহিনের মামির বোনের বিয়ে। মায়ের জোরাজুরিতে আসতে হল। নয়তো এত দূরসম্পর্কের আত্মীয়র বিয়েতে আসত না জাহিন। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এসেছে রিশান। বেলা 11টা বাজে। পালা ধরে তৈরি হচ্ছে আনান আর জাহিন। আনানি আগে গিয়েছে গোসলখানায়। সারা বাড়িতে মাত্র 2টা গোসলখানা। তার জন্য বেশ বিরক্তি ধরেছে জাহিনের। চেয়ারে বসে হাতে বই নিয়ে বসেছে জাহিন। ইম্মিশি কয়েকবার জাহিনের রুমে উকিঝুঁকি দিয়ে গেছে। খানিক বাদে রিশান এসেছে। সোফায় বসতে বসতে বলে, মর্নিং ওয়াক করতে এত টাইম লাগিয়ে দিয়েছ ভাই? আনান কখন বেরোয় কে জানে। কথা কানে না নিয়ে পড়ায় মনোযোগ নিবেশ করে জাহিন। মাঝে দরজার সামনে এসে দাঁড়ায় ইম্মিশি।
রিশান ঠিকঠাক হয়ে বসে ইম্মিসিকে ডাকে। হাই ইম্মিসি, এসো ভেতরে বসো। সৌজন্যমূলক হেসে স্থান ত্যাগ করে ইম্মিসি। বইয়ের মাঝ থেকে একবার চোখ সরিয়ে রিশানের দিকে তাকায় জাহিন। ভাই, মেয়েটাকে কিন্তু জোশ লাগে। বাঙালি বিন্দেশি মিশ্রিত হওয়ায় আরো বেশি সুন্দর লাগে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে জাহিন। মিশেল মানে? আরে আনান ভাইয়ার মামা জাপানিজ মেয়ে বিয়ে করেছে জানো না? তুই এত খবর কিভাবে জানলি? মেয়েটাকে দেখেই বুঝতে পেরেছিলাম কোনো ঘাপলা কেস আছে। আনান ভাইয়াকে জিজ্ঞেস করতেই ব্যাস জেনে গেলাম ইম্মিসি হল মিক্সিং কোয়ালিটি। আনান গোসলখানা থেকে বেরুতে বেরুতে বলে। কিসের কোয়ালিটির কথা বলছিস তোরা? রিশান দাঁড়িয়ে বলে। বিদেশি বীজের ফলন বাংলাদেশে। সোজা হিসেব। ওদের আজগুবি কথা শুনলে মাথা ভনভন করে জাহিনের। বই রেখে কোনোরকম গোসলখানায় ঢুকে যায় জাহিন। কনে দেখতে ব্যস্ত সবাই। আনান আর রিশান একের পর এক ছবি তুলে যাচ্ছে। মাঝে অবশ্য জাহিন একটা তুলেছে। সবার ভিড়ের মাঝে সেখানে দুটো মেয়ে আসে। একটা 15-16 বছরের, আরেকটা 18-20-এর কোঠায় হবে। পা অবধি লম্বাটে গাউন, মাথায় হিজাব বাঁধা। রিশান সবার অগোচরে জাহিনকে কনুইয়ের গুঁতো দিয়ে বলে, বড়টা কি জোশ না ভাই? অবশ্য বাই ওয়ান গেট ওয়ান মনে হচ্ছে। দুটোই তো একই প্যাকেটে মোড়া, শুধু কালার কম্বিনেশন ভিন্ন। মেয়েটির দিকে একবার চোখ বুলায় জাহিন। অদ্ভুত মায়াবিনী মুখ, চোখজোড়া যেন অতি পরিচিত। দৃষ্টি নিবন্ধ হয়ে যায় অচেনা অপরিচিত এই মেয়েটির মাঝে। কনে হঠাৎ বলে উঠল, মুত্তাসনিম, তোমরা এসেছ? জাহিনের কানে মুহূর্তেই ঝংকার দিয়ে উঠে নামটা মুত্তাসনিম। নিচু কণ্ঠে জবাব দিল মুত্তাসনিম, জি আপু, মাত্রই এসেছি আমরা। বেশিক্ষণ দেরি করতে পারবো না। কি বলো? মাত্রই তো এসেছ তোমরা, না খেয়ে যেতে দিচ্ছি না। পাশ থেকে মুত্তানিম উত্তর দিল, আসলে আপুকে আজকে দেখতে আসবে। মা বলেছে তাড়াতাড়ি বাসায় ফিরতে। আচ্ছা বসো তোমরা, বেশিক্ষণ দেরি করাবো না। খানিকক্ষণ পর আলেয়া তার মাকে ডেকে টাকা আনিয়ে নিল। হিসেব বাবদ টাকাটা মুত্তাসনিমের হাতে গুজে দিল আলেয়া। ব্যাপারটা দৃষ্টিগোচর হয়নি জাহিনের। মুত্তাসনিমরা তৃপ্তির হাসি নিয়ে বিদায় নিয়ে চলে গেল। রিশান অমনি জিজ্ঞেস করে বসল আলেয়াকে, মেয়ে দুটোকে কিসের টাকা দিলে আন্টি? বিয়ে বাড়ির ফুলের গয়না সব মুত্তাসনিমের থেকে নেওয়া, তারই টাকা দিলাম। এটুকু মেয়ে বিজনেস করে, ওর বাবারই ব্যবসা। তবে মেয়েটা যথেষ্ট খাটে, তার অবদানই বেশি। পড়াশোনা নেই মেয়েটির? তা তো বলতে পারবো না। বাইরে থেকে শোরগোল পাওয়া যাচ্ছে, বর এসেছে। হই হই করে সবাই চলে গেছে বাহিরে। জাহিন ঠায় দাঁড়িয়ে আছে। অচেনা মেয়েটার কথাগুলো এত আগ্রহ নিয়ে শুনল কেন জাহিন? মেয়েটাকে আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে না। তবে অসম্ভব মায়াবী একটা মুখ। কথা বলার সময় চোখের পাপড়িগুলোও কেমন আলতোভাবে উঠানামা করে। এত খুঁটিয়ে এর আগে কোনো মেয়ে চোখে পড়েছে কিনা জানা নেই জাহিনের। আনানের ডাকে ধ্যান ভাঙ্গে জাহিনের। ধিঙ্গি মেয়ে হয়েছে তোমার, বুঝলে? কোথায় আজকে বাড়িতে বসে থাকবি?
তা না করে উনি বিয়ে বাড়িতে চলে গেছেন ধেই ধেই করে। টাকাটা কি পরে আনতে পারতি না? পারুল বেগম কখন থেকে বাড়ি তুলে চেঁচাচ্ছেন। আলতাফ মিয়া সামনেই চুপটি মেরে কথা শুনছেন। বউয়ের কথার উপর কথা বলার সাধ্য তার নেই। মুত্তানিম এগিয়ে আসে। ব্যস্ত হাতে প্লেট বাটি নামাতে থাকে। পাশে থেকে ধমকে উঠেন পারুল বেগম। তুই এখানে কি করতে এসেছিস রে মুনা? বলি বিয়ে কি তোর নাকি ওই মুখপুরীর? মায়ের কথা কানে না নিয়ে কাজে ব্যস্ত হয়ে আছে মুতানি। পাশের রুমে নতুন শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে মুত্তাসনিম। চোখ বেয়ে অনর্গল জল পড়ে সাজ একদম ঘেটে গেছে। এক্ষুনি মুনা আসলে ঠিক বকে শেষ করে দিবে। সেই দিকে একটুও ভ্রুক্ষেপ নেই। কষ্ট যে কোথাও বাধা মানতে চায় না। মায়ের নিত্যদিনের কথাগুলো গায়ে সয়ে গেছে মুত্তাসনিমের। আজ অন্তত মায়ের থেকে একটু ভালো ব্যবহার আশা করেছিল। বিয়ে হলে তো চলেই যাবে চিরদিনের মতো। অবশ্য তাকে বিদায় করতে পারলে বাঁচে পারুল বেগম। চোখের কাটা নিশ্চয়ই চোখের সামনে প্রতিদিন সহ্য হয় না কারোরই। দরজার সামনে দাঁড়াতেই চেঁচিয়ে উঠে মুত্তানিম। যেন বিশাল কোনো ভুল হয়ে গেছে। রাগী কণ্ঠে তেজ নিয়ে বলে, মুহু আপু, চেহারার একই হাল করেছিস শুনি? কত কষ্ট করে সাজালাম তোকে। চোখ মুছে মুখে হাসি টেনে নেয় মুত্তাসনিম। মুনাকে আলতো জড়িয়ে ধরে বলে, তোদের ছেড়ে চলে যাব এটা ভাবলেই চোখ উপচে জল পড়ছে। কি করে থাকব বলতো? হয়েছে আর বলতে হবে না। মায়ের কথা শুনে কাঁদছিস তুই। ওসব কথা গায়ে মাখিস কেন বলতো? ছাড় তো ওসব কথা। এই আপু বড় মায়ের শাড়িতে তোকে না খুব সুন্দর মানিয়েছে রে। শাড়ির আঁচলটা বুকে চেপে চোখ বুজে নেয় মুত্তাসনিম। মায়ের চেনা গন্ধটা যেন শাড়িতে জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। বিয়ে বাড়ির সকল আয়োজন শেষ হতে সন্ধ্যা গড়িয়েছে সেই কখন। কনে বিদায় করে বাড়িটা কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। যাওয়ার জন্য তৈরি হয়েছে আনান, রিশান, জাহিন, মিসেস নবনী আর শায়লা বেগম। জাহিন, আনান, রিশান গাড়িতে বসে বাকিদের অপেক্ষায় আছে। কোথা থেকে ইম্মিশি এসে হাজির। ওয়েস্টার্ন ড্রেস পরে আছে মেয়েটি। এখন একদম ছোট্ট একটি মেয়ে মনে হচ্ছে। একবার চোখ পড়তেই চোখ সরিয়ে সামনে তাকায় জাহিন। মেয়েটিকে দেখলে রাগ চরম আকার ধারণ করে। কথা বলার ছলে প্রশ্ন করেই বসে ইম্মিশি। চলে যাচ্ছেন আপনারা? পেছনে থেকে রিশান জবাব দেয়। হ্যাঁ। তুমি যাবে? উত্তর না দিয়ে চলে যায় ইম্মিশি। বাঁকা একটুখানি হেসে নেয় জাহিন। রিশানের উত্তরটা মেয়েটি মোটেও পছন্দ করেনি। জাহিনের থেকে উত্তরের আশায় ছিল। শব্দ করে হেসে বলে আনান, তোকে তো পাত্তাই দিল না রে রিশু। এইসব ছোট মেয়েদের পাত্তাতে কিছু আসে যায় না ব্রো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ভালোই। পেছনের সিটে সবাই গল্পগুজবে মেতেছে। ফ্রন্ট সিটে গা এলিয়ে কানে হেডফোন গুজে দিয়েছে রিশান। কালকে রাতের কথা মনে পড়তেই মুহু নামটা কানে বেজে উঠে জাহিনের। সেই রাতে কি আসলেই কোনো মানবী ছিল? নাকি পরী? চেহারাটাও তো বোধগম্য হয়নি ততটা।
মেঘ ভেঙ্গে বৃষ্টির ঝাপটায় শুভ্র জামায় নেমে এসেছিল মেয়েটি। অন্ধকারে যেন ক্ষণে ক্ষণে দ্যুতি ছড়াচ্ছিল। সে রাতের ঘটনা কি তবে কল্পনীয় হয়ে থাকবে জাহিনের কাছে? দমকা হাওয়ায় কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসে জাহিন। ঘরের কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে মুত্তাসনিম। ঘরে একটুও আলো নেই। নিকষ কালো হয়ে আছে চারিপাশ। চোখে অবশিষ্ট একটু জল বাকি নেই। দুনিয়াটা বড্ড স্বার্থপর মনে হয় মুহতাসনিমের। কাছের মানুষগুলোই যদি এতটা স্বার্থপর হয় তবে এই নশ্বর পৃথিবীতে ভরসা করার মতো কেউ নেই। এই নির্মম ভাগ্যে কেই মেনে নিবে মুহু? এই ছাড়া যে আর কিছুই করার নেই তার। চারিদিকে ঘন আধার নেমে এসেছে। আকাশে ভেসে বেড়াচ্ছে অগণিত মেঘমালা। বাতাসের বেগ বেড়েছে। কফি হাতে বেকনিতে দাঁড়িয়ে জাহিন। খানিকক্ষণ হবে বাড়িতে পৌঁছেছে ওরা। আর একটু দেরি হলে নিশ্চিত এই দমকা ঝড়ের মধ্যে পড়তে হতো। যে কোনো সময়ে মেঘ ভেঙে বৃষ্টি নামবে। কফিতে চুমুক দেয় জাহিন। রুমে এখনো আলো জ্বালায়নি। মন্দ লাগছে না পরিবেশটা। হঠাৎ তীব্র গর্জন দিয়ে আকাশের বুক চিরে বৃষ্টি নামে। অপরূপ সে দৃশ্য। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষগুলো ছুটছে হন্য হয়ে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছের বিরুদ্ধে ভিজছে সবাই। কারো কারো মাথার উপর ছাতা ধরা। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠে জাহিন। এতক্ষণ বুঝি কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল। পিছু ফিরে তাকাতেই মুখটা প্রশস্ত হয়ে যায় হাসিতে। নানা ভাই, রুম অন্ধকার কইরা বারান্দায় কি করতাছ? নানুমণির কথার জবাবে বলে জাহিন। প্রকৃতির সাথে কথা বলছি নানুমনি। দেখো কি অপরূপ সুন্দর লাগছে চারিপাশটা। আমি তো চারিপাশ ঝাপসা দেখতাছি নানা ভাই। এহানে সুন্দর কই পাও তুমি? বয়স হইছে, চোখে কিছু দেখিও না। যাক, তোমার যদি এখন একখানা বউ থাকত তাহলে এই সুন্দর দৃশ্য তারে লইয়া উপভোগ করতে পারতা। বিয়ে শব্দটা জাহিনের খুবই বিরক্ত লাগে। তার কাছে বিয়ে মানে জীবনটা ধ্বংস করে দেওয়া। কষ্ট, যন্ত্রণা আর কিছুই দিতে পারে না বিয়ে নামক সম্পর্ক। কপাল কুঁচকে আসে জাহিনের। রেহানা বেগম তার নাতির উত্তরের আশায় চাতক হয়ে তাকিয়ে আছে। বয়স তার বাড়ছে দিন দিন। বড় নাতির বউ দেখে যাওয়ার শখ। নাতিকে তিনি কিছুতেই রাজি করাতে পারেন না বিয়ের জন্য। পাশে বেতের টেবিলে কফির মগটা রেখে দেয় জাহিন। চারিদিকটা এখন বিষাক্ত লাগছে। মৃদু বাতাসটা যেন দম বন্ধ করে দিতে চাইছে। রেহানা বেগম রাগের বশে বললেন, বাপের মতো হইস না নানা ভাই। আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে ইচ্ছে করছে না জাহিনের। জগৎটা এত বিষাক্ত কেন? ছোট্ট করে কেবল বলে, আমি আসছি নানুমণি। দিকবেদিক না তাকিয়ে বেরিয়ে যায় জাহিন। রেহানা বেগম বহুবার পিছু ডাকলেন, তাতে কোনো লাভ হয়নি। নিজের ভুলের জন্য অনেকটা অনুতপ্ত লাগছে এখন। এই ভয়ানক বৃষ্টিতে ছেলেটা তো জ্বর বাঁধিয়ে আসবে। কি জবাব দিবে নবনীকে? তার অমন সহজ সরল নাতিটা মোটেও রগচটা নয়। ভয়ানক কষ্ট না পেলে একটুও রাগ অভিমান করে না ছেলেটা। মুত্তানিম কখন থেকে পাশে বসে চেঁচাচ্ছে। ভয়ানক রাগ দেখাচ্ছে মুত্তাসনিমকে। এমন একটা লোককে বিয়ে করার জন্য কি করে রাজি হলো তার মুহুপু?
বাহিরে ঝপাঝপ বৃষ্টির শব্দে পাশের রুমে মুত্তানিমের চেঁচানোর শব্দ যাচ্ছে না। কোনো হেলদোল নেই মুত্তাসনিমের। মাথাটা ধরে আছে প্রচণ্ড। মুহুপু, তুই একবার ভাব, ওই লোকটার আগে একটা বিয়ে হয়েছে, তার মেয়ে আছে ক্লাস 7-এ পড়ে। আমি তো ভাবতেই পারছি না এমন একটা সম্বন্ধ মা কি করে নিয়ে এসেছে। তুই বাবাকে গিয়ে বল না আপু। প্রায় অনেকক্ষণ পর মুখ খোলে মুত্তাসনিম, ভাঙা আওয়াজে বলে, আমি যে বাবার মেয়ে সেটা বোধহয় আমার বাবা মন থেকে মানেনি। কি করিনি আমি এই সংসারের জন্য বল? দিনের পর দিন খেটে গেছি, কখনো নিজের কথা এক চুল ভাবিনি। সকাল থেকে রাত অবধি ঘরের কাজ বাইরের কাজ সব করি, তার বিনিময়ে একটু খেতে পাই, এতে যথেষ্ট নয়? তারা বিয়ে দিচ্ছে, আমার এটাই অনেক না বল? প্রতিটা কথা কান্না কণ্ঠে চিৎকার করে বলেছে মুত্তাসনিম। পুরো রুম তার কণ্ঠের ধ্বনিতে ছড়িয়ে আছে। স্তব্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে মুত্তানিম। তার সহজ সরল বোনটা ভেতরে ভেতরে কত কষ্ট চেপে রেখেছিল। কোনোদিন তার মুহুপুকে এভাবে কথা বলতে শোনেনি মুত্তানিম। এই প্রতিবাদটা তার মায়ের সামনে করলে এই বিয়েটা আটকানো সম্ভব। তবে মুত্তানিম খুব ভালো করে জানে তার মুহুপু কখনো প্রতিবাদ জানাবে না। বাবা মায়ের কথা নীরবে মেনে নিবে। বাবা হয়তো কোনোদিনই জানতে পারবে না তার এই মিষ্টি হাসিমাখা মেয়েটির মনে তার জন্য কতটা তীব্র ঘৃণা পাহাড়সম হয়ে আছে। মুত্তানিমের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগীর প্রতীকীটা হচ্ছে তার মুহুপু। নীরব পায়ে হেঁটে বেরিয়ে আসে মুত্তাসনিম। ভেতরের কষ্টগুলো আজ মিশিয়ে দিবে এই বৃষ্টির সাথে। পৃথিবী তাকে কত কষ্ট দিবে, আর কত কষ্টের সমুদ্রে ডুবাবে, তবুও মুহুকে একটুও হেলাতে পারবে না। হাসি দিয়ে সবটা জয় করে নিবে মুহু। মৃত্যুতেই তার এই কষ্টের একদিন সমাপ্তি ঘটবে। সহস্র বছর তাকে এই নশ্বর দুনিয়ার কষ্ট সইতে হবে না। খোপা খুলে চুল উন্মুক্ত করে দেয় মুহু। কোমর ছাড়িয়ে হাঁটুতে এসে ঠাঁই নেয় চুলগুলো। বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিতে থাকে সর্বাঙ্গ। শরীর ভেদ করে অন্তরের কষ্টটাও ধুয়ে যা কাজ। মৃদু ঠান্ডায় শরীর কাঁপছে মুহুর। জানালা খুলে সে অপরূপ দৃশ্য দেখছে মুত্তানিম। এক পবিত্র সৌন্দর্য যেন বিরাজ করছে। মায়াবী মুখখানা অন্ধকারের জন্য স্পষ্ট নয়। গায়ের হলদেটে রঙে অদ্ভুত সুন্দর লাগছে। কয়েক হাত দূরে একজোড়া চোখ মোহাবিষ্ট হয়ে আছে ভেজা মেঘবতীর রূপে। আজও তার মেঘপরি নেমে এসেছে বৃষ্টির সাথে। প্রচণ্ড মন খারাপ নিয়ে বেরিয়ে এসেছে জাহিন। এই জায়গাটায় কেন আসলো নিজের কাছেই অজানা। সমস্ত মন খারাপ যেন মুহূর্তে উবে গেছে। চোখের সামনে মেয়েটি কেমন স্বাধীন পাখির মতো উড়ছে। কোনো কষ্ট যেন উঠে পারেনি মেয়েটিকে। তোমাতে মোহাবিষ্ট আকুলতা। এ যেন এক এলোকেশী মায়ালতা। কয়েক পা এগিয়ে সামনে আসে জাহিন। নিজের স্বপ্নের দুনিয়ায় ব্যস্ত মুত্তাসনিম। দূর থেকে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে মুত্তানিম। মুহুপুর কাছে কিছু একটা অবয়ব দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। তার মুহুপুর থেকে বেশ অনেকটা লম্বাটে লোকটা। সুঠাম দেহের কোনো পুরুষ দাঁড়িয়ে তাতে কোনো সন্দেহ নেই। তৎক্ষণাৎ দৌড়ে মুত্তাসনিমের কাছে আসে মুত্তানিম। জাহিনের ধ্যান ভাঙ্গতেই চমকে উঠে। ততক্ষণে প্রশ্ন করে বসে মুত্তানিম, কে আপনি?
এত রাতে এখানে কি করছেন? মুত্তাসনিমও চমকে যায় বেশ। পিছু ঘুরতেই লম্বা ফর্সা সুঠাম দেহের এক ছেলেকে আবিষ্কার করে। জাহিন আরেক দফা চমকে যায় মুত্তাসনিম আর মুত্তানিমকে একসাথে দেখে। আনানের আন্টির বিয়েতে তো এই মেয়ে দুটিকেই দেখেছে, যারা ফুল বিক্রেতা ছিল। এখানে কি করছে এরা? মুত্তানিম ততক্ষণে মুত্তাসনিমকে প্রশ্ন করে, মুহুপু তুই কি চিনিস এই লোকটাকে? মুত্তাসনিম মাথা নাড়িয়ে না বলে। জাহিনের এতক্ষণে খেয়াল হয় তার মানে সেদিন যে মেঘপরীর সাথে দেখা হয়েছে আসলে এটাই সে মেয়ে। মুত্তানিম কণ্ঠে রাগ নিয়ে বলে, আপনাকে আমরা কেউই চিনি না। এবার দয়া করে বলবেন আপনি কে? আমতা আমতা করে জাহিন বলে, আমি আসলে খুব বৃষ্টি তো তাই এদিকটায় একটু দাঁড়িয়েছিলাম। আপনাকে তো এ এলাকার মনে হচ্ছে না। আর আপনি তো একেবারে বাড়িতে ঢুকে গিয়েছেন। মুত্তাসনিম তাড়া দেয় মুত্তানিমকে। অচেনা লোকের সাথে কথা বাড়াচ্ছিস কেন মুনা? ভয় করছে না তোর? চল এখান থেকে। মুত্তাসনিমের থেকে অচেনা বাক্যটি শুনে কেমন আহত অনুভব হল জাহিনের। অবশ্য সে মেয়েটিকে দুইবার দেখেছে, নামটাও জানা। মেয়েটি তো একবারও খেয়াল করেনি জাহিনকে। মুত্তানিম নাছোড়বান্দার মতো প্রশ্ন করে যাচ্ছে। জাহিন বাধ্য হয়ে আনানের মায়ের বাড়ির পরিচয় দিল। অত দূর থেকে এসেছে জানলে নির্ঘাত প্রশ্নের ঝুড়ি খুলে বসবে মেয়েটা। মুত্তানিম হাসি মুখ নিয়ে বলল, হ্যাঁ চিনতে পেরেছি। আপনারাও কি আনান ভাইয়াদের সাথে ঢাকায় থাকেন? জাহিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মেয়েটির কথা কেন জানি বিরক্তি লাগছে। প্রশ্ন করেই যাচ্ছে। তবে আর চোখে বারবার মুত্তাসনিমকে খেয়াল করছিল। না চাইতেও চোখ সেদিকে চলে যাচ্ছে। রাতের আধারে হয়তো কারো চোখেই সেটা ধরা পড়েনি। মুত্তাসনিম বারবার মুত্তানিমকে তাড়া দিচ্ছে। বোনকে একা রেখে যেতেও পারছে না। রাতের প্রহর বাড়ছে ধীরে ধীরে। জাহিনের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মুত্তাসনিমের। মুত্তানিমের হঠাৎ করে বলে, আমার আপুকে আপনার সাথে ঢাকায় নিয়ে যাবেন? কথাটা কর্ণপাত হতেই আঁতকে উঠে মুত্তাসনিম। অবাকের শেষ সীমানায় জাহিন। কি বলছে কি মেয়েটা? মধ্যে রাতের প্রহর। ছেলের চিন্তায় অস্থির মিসেস নবনী। জাহিনের বড় মামা জাফর সাহেব জানান থানায় ইনফর্ম করবে কিনা। হুটহাট করে বেরিয়ে যাওয়ার মতো ছেলে জাহিন নয়। যথেষ্ট নম্র ভদ্র স্বভাবের ছেলে তার ভাগ্নে। ইতিমধ্যে আনান আর রিশান বের হয়ে গেছে জাহিনকে খুঁজতে। রেহানা বেগম অপরাধীর মতো মুখ করে বসে আছে। তার জন্য ছেলেটা আজ ঘরছাড়া। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস নেই। জাহিনের বড় মামি মিসেস শায়লা বেগম চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। তার ছেলেটাও যে এই মধ্যে রাতে বেরিয়ে গেছে। রিশানের মা মুখ ফুটে বলেই ফেললেন, জাহিন তো আর ছোট ছেলে না। রাগ মিটলে সময়মতো ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আমার ছোট ছেলেটাও এত রাতে খুঁজতে চলে গেল। যদি কিছু হয়ে যায়? রেহানা বেগম কণ্ঠে রাগ নিয়ে বললেন, রিতা তুমি সবসময় একটু বেশিই ভাইবা ফেলো। তোমার রিশানও তো ছোট না।
মাঝে মাঝে মেলা দেরি কইরা ঘরে ফিরে না? তখন তোমার এই টেনশন কই যায়? মা কথা যতই পেঁচান আপনি সব দোষ কিন্তু আপনার। কি দরকার ছিল ছেলেটাকে এত রাগিয়ে দেওয়ার? পরিস্থিতি সামলাতে শায়লা বেগম বললেন, আচ্ছা একবার কল করে দেখি ওরা জাহিনকে পেল কিনা। বোন মজা করুক আর যাই করুক কথাটা ভীষণ রকম রাগিয়ে দিয়েছে মুত্তাসনিমকে। দিকবেদিক না তাকিয়ে মুত্তানিমের গালে ঠাস করে চড় বসিয়ে দিল মুত্তাসনিম। রাগে গা কাঁপছে। কখন থেকে বোঝাচ্ছে চলে আসতে। এই মধ্যে রাতে অচেনা অপরিচিত একটা লোকের সাথে কথা বলা নিশ্চয়ই শোভা পায় না। তার উপর কথার লাগাম ছেড়ে বেরিয়ে গেছে মুত্তানিম। গালে হাত রেখে নিষ্পলক মুত্তাসনিমের দিকে তাকিয়ে আছে মুত্তানিম। খানিকটা চমকে গেছে জাহিনও। ওদের দু বোনের কাণ্ডকারখানা কিছুই মাথাতে প্রবেশ করছে না। মুত্তাসনিম আর একটা মুহূর্তের জন্য দাঁড়াল না। টেনে হিচড়ে মুত্তানিমকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে জাহিন। রাগান্বিত মুত্তাসনিমের মুখখানি নিকষ অন্ধকারের মিশেলে বেশ মায়াবী লাগছিল। নৈশ প্রহর তখন শেষ ভাগে নেমে এসেছে। বৃষ্টি কমে এসেছে সেই কখন। ইলশেগুড়ি বৃষ্টি ঝরছে এখন। পরনে টি শার্ট ভিজে চুপচুপ হয়ে আছে জাহিনের। হালকা মৃদুমন্দ বাতাসে শরীর কাটা দিয়ে উঠছে যেন। মাথায় বোঝা চাপিয়ে দেওয়ার মতো অনুভূতি। এক্ষুনি জাহিনকে বাসায় ফিরতে হবে, নয়তো কেলেঙ্কারি ঘটে যাবে। রুমে এসে তোয়ালে নিয়ে মুত্তানিমের মাথা মুছিয়ে দিতে থাকে মুত্তাসনিম। কিঞ্চিত রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে আছে মুত্তানিম। কি কারণে মুহুপু চর লাগালো তাকে? আপুর ভালোর জন্যই তো কথাটা বলেছিল মুত্তানিম। আলতো হাতে মুত্তানিমের দু গালে হাত রাখে মুত্তাসনিম। চোখ দুটো জলে ভাসা। আমার দিকে তাকা মুনা। খুব কষ্ট হয়েছে না রে? মোটেও না। আমি তোমার ভালোর জন্যই বলেছি আপু। আমি চাই না ওই বয়স্ক লোকটার সাথে তোমার বিয়ে হোক। তাই বলে একটা অচেনা ছেলের হাতে তুলে দিবি আমায়? লোকটা যে ভালো তার গ্যারান্টি কি? তোর কথা শুনে লোকটা নিশ্চয়ই ভেবেছে তুই একটা বদ্ধ পাগল। তুই বলবি আর অমনি লোকটা আমায় তার সাথে করে নিয়ে যাবে? হ্যাঁ আমি পাগল। তোর ভালো চাইতে আমি সব করতে পারব। তাছাড়া লোকটাকে দেখে খারাপ মনে হয়নি আমার। দেখতে পাচারকারী মনে হয় না। বাহিরটা দেখে কাউকে বিচার করা যায় না মুনা। এতই ভালো হলে এই গভীর রাতে এখানে দাঁড়িয়ে থাকত না। দাঁড়ানোর কারণটা তো বলল লোকটা। তবুও ভয় পাচ্ছিলিস তুই? মুত্তাসনিম কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আমি আগেও দেখেছি উনাকে। বেশ চমকে উঠে মুত্তানিম। কোথায়? কবে? কখন? সেদিন রাতে জ্বলন্ত সিগারেট হাতে একটা ছেলেকে দেখতে পাই আমি। চেহারা অত খেয়াল করিনি আমি। এখন আমি পুরোপুরি ক্লিয়ার সেদিনের লোকটা এই লোকই ছিল। তার মানে লোকটা তোর জন্যই এসেছিল আবার। বাজে বকিস না। ঘুমো যা। ঘটা করে আলো পড়েছে বাহিরে। নবনীর চোখে এক রত্তি ঘুম নেই। ভোর থেকে ছেলের মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছেন। গাটা এখনো গরম। জ্বর নামতে চাইছে না কিছুতেই। ঔষধ খাওয়ানো হয়েছে সেই কখন। ছেলে তার বেঘরে পড়ে আছে। পায়ের কাছে বসে আছে রেহানা বেগম। কাল ভোর রাতে ভেজা গায়ে বাড়ি ফিরেছিল জাহিন।
নিশ্চয়ই ছেলেটা অনেকক্ষণ যাবৎ ভিজছিল, নয়তো এত জ্বর আসার কথা না। শায়লা বেগম এটা ওটা কত কিছু রান্না করে নিয়ে এসেছেন, কিছুই খাওয়ানো গেল না জাহিনকে। বাধ্য হয়ে হসপিটালে কল করে নবনী। সকাল থেকে ঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে পারুল বেগম। ছেলের বাড়ির লোকেরা জানায় তারা আজই এসে বিয়ে পড়িয়ে যাবে, তারপর ভালো একটা দিন দেখে তারা মুত্তাসনিমকে ঘরে তুলবে। এটা যেহেতু ছেলের দ্বিতীয় বিয়ে, তাই এত ঘটা করে করার ইচ্ছে নেই তাদের। কোনোরকম বউ ঘরে তুলতে পারলেই হল। মুত্তাসনিমকে আজ একটা কাজেও হাত লাগাতে দেয়নি পারুল বেগম, সব নিজেই সারছেন। তুখোর মেজাজ নিয়ে বসে আছে মুত্তানিম, ইচ্ছে করছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক। কালকেই দেখতে এলো আর আজই বিয়ে। হাতের মোয়া পেয়েছে তারা। সবচেয়ে বেশি রাগ হচ্ছে তার মুহুপুর উপর। সে কেন এর প্রতিবাদ জানাচ্ছে না? পারুল বেগম বার কয়েক তাড়া দেয় মুত্তাসনিমকে, তাড়াতাড়ি গোসল সেরে রেডি হ মুহু, আজকে পার্লারে যাবি মুনার সাথে। শত হোক তুই তো আমার মেয়েই বল, আমাদের কি শখ আহ্লাদ নেই? তাদের ছেলের না হয় দ্বিতীয় বিয়ে, আমাদের মেয়ের তো আর না। মুত্তানিম জবাব দেয়, বিবাহিত একটা পুরুষের সাথে আপুর বিয়ে দিবে কেন মা? কপট রাগ দেখিয়ে বলে পারুল বেগম, তুই আজকের দিনেও মায়ের খাইস না মুনা। ছেলে বেটাদের আবার বয়স কিসের? কত বড় বাড়ির সম্বন্ধ জানিস? রাজরানী হয়ে থাকবে আমাদের মুহুটা। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। জাহিনের জ্বর অনেকটা নেমে গেছে। সারাদিনে ছেলের জন্য কিচ্ছুটি মুখে তুলেনি নবনী। খাবার প্লেট নিয়ে জাহিনের সম্মুখে বসে আছেন তিনি। ছেলে নিয়ে একবারে খাবেন। কোথাও যাওয়ার জন্য বেশ তাড়াহুড়া করছে জাহিন। ছেলের তাড়াহুড়ো দেখে নবনী বলেন, এই সবগুলো খাবার এখন শেষ করবি, তারপর বের হবি। মা মনি হসপিটাল থেকে কল এসেছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। একটু হলেও খেয়ে যাবি। করুণ চোখে মায়ের দিকে তাকিয়ে আছে জাহিন। মায়ের কথা ফেলবার সাধ্য নেই। বাধ্য ছেলের মতো বসে পড়ে খেতে। পার্লারে সাজছে মুত্তাসনিম। পাশে মুত্তানিম বসে আছে। চোখ দুটো তার জলে ভেজা। সকাল থেকে মুত্তানিমের সাথে একটা কথাও বলেনি মুত্তাসনিম। ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে মুত্তানিমের। পারুল বেগমের কল আসে। তিনি ফোনের ওপাশ থেকে তাড়া দিতে থাকেন। বরপক্ষ এসে বসে আছে সেই কখন। এক্ষুনি ফিরছে বলে ফোন রেখে দেয় মুত্তানিম। চোখ দুটো মুছে এগিয়ে আসে। মুত্তাসনিমের প্রায় সাজা শেষ। পার্লারের বিল পরিশোধ করে বেরিয়ে আসে দুজন। রিকশায় পাশাপাশি বসে আছে দু বোন। মনে আর এই বিষাক্ত চিন্তা আনতে পারছে না মুত্তাসনিম। কি হবে তার নিয়তিতে? ভাগ্য এত নিষ্ঠুর হয় কেন? আচমকা মুত্তাসনিমের দু হাত চেপে ধরে মুত্তানিম। কান্না ভেজা ভাঙা কণ্ঠে বলে, আপু প্লিজ তুই এ বিয়েটা করিস না। আমার সাথে তো কথাও বলছিস না তুই। আমার এই একটা কথা রাখো। জীবনে আর কিছু চাই না তোর কাছে। কোনো হেলদোল নেই মুত্তাসনিমের। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর জীবন পাল্টে যাবে পুরোপুরি। মুহুপু আমি জানি তুই এ বিয়েতে রাজি নস। আপু তুই পালিয়ে যা।
এই নরকে থাকতে হবে না তোকে। এতক্ষণে মুত্তানিমের কথার জবাব দেয় মুত্তাসনিম। সন্ধ্যার প্রহর কেটে রাত নেমেছে। ধোয়া উঠা কফির মগ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে জাহিন। সারাদিনের ডিউটি শেষে এক কাপ হট কফি পুরো দিনের ক্লান্তিকে নিমিষে বিলীন করে দেয় যেন। আজকে আর নাইট ডিউটি নেই জাহিনের। বাহিরে ভালোই বাতাসের তোর বেড়েছে। বৃষ্টি নামবে যে কোনো সময়ে। বাসার গাড়িটা আজ সঙ্গে করেই নিয়ে এসেছে জাহিন। হুট করে ফোনটা বেজে ওঠে। ফোন ধরতেও যেন আলসেমি। অনবরত বেজেই যাচ্ছে ফোনটা। ডাক্তারদের তো আর রাত বিরেতে কফি হাতে প্রকৃতি উপভোগ করতে নেই। না চাইতেও ফোন রিসিভ করে জাহিন। ফোনের ওপাশে কেউ একজন জানায় ইমার্জেন্সি, একবার তাদের হসপিটালে যেতে হবে জাহিনকে। বাকি কথা শেষ হতেই ফোন কেটে যায়। আধো খাওয়া কফির মগটা ফেলে এপ্রন হাতে বেরিয়ে যায় জাহিন। তার উপভোগ্য সময়ের চেয়ে একজন মানুষের জীবন নিশ্চয়ই অধিক মূল্যবান। এদিকে দমকা হাওয়া বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে বেশ। আবহাওয়ার অবস্থাও ভালো নয়। গাড়ির সিটে পড়ে থাকা ফোন অনবরত বাজছে জাহিনের। স্ক্রিনে নাম ভেসে আছে মামনি। ফোন তুলবার সময় কই তার? রাস্তা অনেকটা ফাঁকা বিধায় সামান্য গতি বৃদ্ধিতে গাড়ি চালাচ্ছে জাহিন। মিসেস নবনী বেশ ভালো করেই জানেন আজকে ছেলের ডিউটি নেই কোথাও। আকাশের অবস্থাও ভালো নয়, যে কোনো সময় বর্ষণ হবে। ঘরের সবার খাওয়া হয়ে গেলেও বাকি রয়ে গেলেন নবনী। খাবার প্লেট সামনে নিয়ে বসে আছে ছেলের অপেক্ষায়। রেহানা বেগম বার কয়েক খাবার সাধেন মেয়েকে। বারবার নবনী জানায় জাহিন না আসা অবধি খাবে না। রেহানা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, যে চাকরিতে মায়ের এত টেনশন হয়, দরকার কি ওই চাকরি করার? এটা জাহিনের ছোটবেলার স্বপ্ন মা। আমি মা হয়ে কি করে ওর স্বপ্নে বাধা দেই বলো? খুব যে ভালা কিছু বানাচ্ছিস ছেলেটারে তা কিন্তু নয়। এই ডাক্তার ফাক্তার আমার ভালা লাগে না। ডাক্তাররা মানুষ হয় নাকি? আমার দুই চক্ষের বিষ হইল এই ডাক্তার। বসে থাকা নবনী দীর্ঘশ্বাস ফেলে। ভেতরটা ফুলে উঠে কষ্টে। সবকিছু সবসময় যে একই ঘটবে তা তো নয়। সবাই কিন্তু এক নয় মা। সবাইকে এক পাল্লায় মাপা যায় না। জাহিনের শরীরে ডাক্তারের রক্ত বইতাছে, স্বভাবটা তো সেরকমই পাইব। এর বেশি কিছু বলার দরকার নাই আমার। কতদিন কইছি জাফরের লগে ব্যবসা সামলাক। তোর ছেলে তো সে কথা শুনেই না। নীরব হয়ে মায়ের কথা শুনছে নবনী। তারই বাকি বলার আছে। ইমার্জেন্সি পেশেন্ট দেখতে এসে থমকে দাঁড়িয়ে আছে জাহিন। এক মুহূর্তের জন্য সবটা কেমন ঘোলাটে লাগছে চোখের সামনে। আদৌ কি সব ঠিক দেখছে জাহিন? একবার হাত ঘড়িটার দিকে চোখ বুলায় জাহিন। রাত 1:02:04। সামনে বেডে শুয়ে আছে লালরঙা বেনারসি পরিহিতা এক মেয়ে। কপাল চুইয়ে রক্ত এসে জমাট বেঁধেছে গালে। চিরচেনা সেই মুখখানা দেখে এক মুহূর্তের জন্য থমকে গেছে জাহিন। বুকের বা পাশটা কেম ফাঁকা ফাঁকা লাগছে। অনুভূতি শূন্য। হুলুস্থুল বিয়ের আসর ফাঁকা হয়ে গেছে সেই কখন। একটার পর একটা জবাবদিহি করতে করতে হাঁপিয়ে উঠেছে মুত্তানিম। পারুল বেগম ভয়ানক রকমের রেগে আছেন। মুত্তাসনিমের পালানোর পেছনে যে মুত্তানিমের হাত আছে সেটা তিনি 100% নিশ্চিত।
ভরা বিয়ের আসরে মানসম্মান যা খোয়া গেছে তা তো গেছেই। ছেলে পক্ষ অপমানিত হয়ে মুত্তাসনিমের জায়গায় মুত্তানিমকে চায়। শেষে কান্নাকাটি করে পায়ে পড়ে এই বিয়ে আটকান পারুল বেগম। তার এই ছোট্ট মেয়েটার জীবন তিনি কি করে এমন ধ্বংসের মুখে ঠেলে দিবেন? মা হয়ে এটা তিনি কখনোই মানতে পারবেন না। তখনকার কথা মনে হলেই কেমন গা কাটা দেয়। চিন্তায় ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে মুত্তানিম। না জানি কোথায় কিভাবে আছে তার মুহুপু। ভয় শরীর কাঁপন দিয়ে উঠছে বারংবার। পারুল বেগম কখন থেকে বকেই যাচ্ছে মুত্তানিমকে। কোথায় ভাগিয়ে দিয়েছিস মুখপুরিটাকে? চারিদিকে এত এত খারাপ ঘটনা ঘটতাছে, সেই বিষয়ে খবর আছে তোর? মায়ের কথায় অন্তর আত্মা কেঁপে উঠছে মুত্তানিমের। মুহুটার কিছু হইলে এর দায় তোর। সময় থাকতে বল কোথায় আছে মাইয়াটা? চুপ করে বসে বসে চোখের জল ফেলেছে মুত্তানিম। যা হবার তা তো হয়েই গেছে। এখন সত্যিটা কিছুতেই কাউকে বলবে না। মনে মনে দোয়া পড়ছে যেন মিনা খালার সাথে খুব শীঘ্রই তার মুহুপুর দেখা হয়ে যায়। মুত্তাসনিমের জ্ঞান ফিরেছে। মাথার কাছে পেছনে দিকটায় বসে আছে জাহিন। বড় ধরনের কোনো আঘাত পায়নি। যে দু একজন মুত্তাসনিমকে হসপিটালে নিয়ে এসেছে তারা জানায় গাড়ির সাথে ধাক্কা লাগে মুত্তানিমের। ভাগ্য ভালো, বড় ধরনের কোনো আঘাত পায়নি। জ্ঞান ফেরার পর কেউ একজন বলছে পুলিশে খবর দিবে। আচমকা চিৎকার করে সবার উদ্দেশ্য বলে উঠে মুত্তানিম, আপনারা কেউ পুলিশকে খবর দিবেন না দয়া করে। আমি আমার খালার বাসায় যাচ্ছিলাম। এখন ঠিক চলে যেতে পারবো আমি। আপনারা আমায় হসপিটাল অবধি নিয়ে এসেছেন, এর জন্য কৃতজ্ঞ আমি। এবার আপনারা আসতে পারেন। আমি এখন সম্পূর্ণ ঠিক আছি। জাহিন সন্দিহান দৃষ্টিতে তাকায়। মেয়েটা যে মিথ্যে বলছে বেশ বোঝা যাচ্ছে। মুত্তাসনিম হয়তো এতক্ষণে জাহিনকে খেয়াল করেনি। আস্তে আস্তে কেবিন ফাঁকা হয়ে যায়। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মুত্তাসনিম। মাথাটা ভীষণ ঘুরছে। শরীর অসাড় লাগছে কেমন। এই ঝড়বৃষ্টির রাতে হেঁটে যেতে পারবে তো মুত্তাসনিম? আচমকা কেউ বলে উঠে, মিস মুহু, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। দয়া করে আর হাঁটার বৃথা চেষ্টা করবেন না। অচেনা কারো মুখে মুহু নাম শুনতাই কলিজা ধক করে উঠে মুত্তাসনিমের। ফিরে তাকাতেই আরেক দফা চমকে উঠে। জাহিন তার কাছে অচেনা কেউ নয়। দুবার দেখেছে। কিন্তু এই ছেলে এখানে কি করছে? তাকে ফলো করে আসেনি তো? ভাবতেই ভয় আরো ঝেঁকে বসেছে শরীরে। গলা শুকিয়ে আসছে। কোনোরকম বলে মুত্তাসনিম, আপনি? যারা আমায় হসপিটাল নিয়ে এসেছে আপনি নিশ্চয়ই তাদের সাথে এসেছেন? দুদিকে মাথা নাড়িয়ে এগিয়ে আসে জাহিন। পাশে থাকা মেডিসিনগুলো নিয়ে দেখিয়ে দিতে থাকে কোনটা কখন খাবে। মুত্তাসনিমের এখন ভয়ের চেয়ে রাগ হচ্ছে বেশি। দয়া করে আসুন আপনি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে নিব। দুই হাত ভাঁজ করে দাঁড়ায় জাহিন। ঠিক আছে। কিছু একটা ভাবনার ভঙ্গিতে মুত্তাসনিম বলে, হসপিটালের অনেক বিল হয়েছে তাই না? আমার কাছে তো অত টাকা নেই। নিশ্চয়ই টাকাটা আপনি দিয়েছেন? আপনার নাম্বারটা দিন, আমি ঠিক পরিশোধ করে দিব। কথার তোয়াক্কা না করে বলে জাহিন, আপনি নিশ্চয়ই কিছু খাননি, অনেকক্ষণ যাবত আমি খাবার নিয়ে আসছি।
না, না থাক। এমনিতে আপনার কত টাকা খরচ হয়ে গেছে। চুপচাপ এখানে বসুন, আমি আসছি। পরে না হয় শোধ করে দিবেন। মুতাসনিম ভাবছে না খেয়ে তো আর ঔষধ খাওয়া যাবে না, পরে তো শোধই করে দিবে। অগত্যা বাধ্য মেয়ের মতো বসে থাকে। মিনিট 10 পরে খাবার নিয়ে আসে জাহিন। খাবারগুলো দেখে কেমন ভয় লাগছে মুতাসনিমের। যদি ছেলেটা খাবারে কিছু মিশিয়ে নিয়ে আসে? না, না, কিছুতেই এই খাবার খাওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যেই নার্স আসে জাহিনের উদ্দেশ্য বলে, স্যার এখন কোনো মেডিসিন দিতে হবে? আমি দিয়ে দিব, আপনি আসুন। আচ্ছা স্যার, দরকার পড়লে ডাকবেন আমায়। আবারও ফোন বেজে উঠে জাহিনের। এবার আর এড়িয়ে যাওয়া যাবে না। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে জাহিন। হ্যাঁ মা মনি, বলো। আমি কখন থেকে তোর আশায় বসে আছি বলতো। আজকে তো তোর ডিউটি নেই, তাহলে বাসায় ফিরবি কখন? জরুরি ডিউটি পড়ে গেছে মামনি, আজকে আর আসতে পারবো না। হসপিটালেই থাকতে হবে। আমি সকালেই বাড়ি পৌঁছে যাব। দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে দেয় নবনী। মুতাসনিম বুঝতে পারে জাহিনী হচ্ছে ডাক্তার। এতটা বোকা সে কি করে হলো? এতটা অবিশ্বাস করছিল এই লোকটাকে। আশ্চর্যের বিষয় হল জাহিন একবারও কোনো আউট বা ব্যক্তিগত প্রশ্ন করেনি। অন্য কেউ হলে নিশ্চয়ই হাজারটা প্রশ্ন করে বসত তার এই সাজসজ্জার জন্য। মুতাসনিম নিজে থেকেই বলে, আসলে খালার মেয়ের বিয়ে, তাতাই সেজে গুজে। কথা থামিয়ে দেয় জাহিন। অযথা মিথ্যা বলার প্রয়োজন নেই। আমি কিছু জানতে চাইনি আপনার কাছে। পরবর্তীতে আর একটাও কথা বাড়ায়নি মুতাসনিম। খাওয়া, ঔষধের বাহিরে আর একটাও কথা বলেনি জাহিন। সময়মতো মেডিসিন দিয়ে বেরিয়ে আসে। ভোরের আলো ফুটেছে বাহিরে। জানালা গলে কিছুটা চোখে আসতেই ঘুম কেটে যায় জাহিনের। শেষ রাতে চোখ লেগে গিয়েছিল মনে হয়। মুতাসনিমকে মাঝে 2 বার দেখে এসেছে। ঘুমোচ্ছিল মেয়েটা। হঠাৎ একজন নার্স আসে হন্তদন্ত হয়ে। স্যার, কালকে আপনার পরিচিত যে মেয়েটাকে অ্যাডমিট করা হয়েছে ওই মেয়েটা নেই। কোথাও নেই। মনে হয় পালিয়েছে। মাথাটা ধরেছে জাহিনের। এই মুহূর্তে 1 কাপ কফির ভীষণ প্রয়োজন। মস্তিষ্ক ফাঁকা লাগছে। যে মেয়েটার জন্য রাতে বাড়ি ফিরল না জাহিন, ইচ্ছে করলে চলে যেতে পারত। মেয়েটা এমন অকৃতজ্ঞের মতো কাজ করবে ভাবতেও পারেনি জাহিন। খুব তো বড় মুখ করে বলেছিল জাহিনের সব টাকা শোধ করে দিবে। সে হিসেবেই একবার জাহিনের সাথে দেখা করা যেত নিশ্চয়ই। হসপিটালে নানা ঝামেলায় পড়ত মেয়েটি। সব দিক বিবেচনা করে জাহিন বলেছিল মেয়েটি তার কাছের আত্মীয় হয়। তার প্রতিদান কি দিল মেয়েটি? সবার সামনে লজ্জা আর নাককাটা পরিস্থিতি। মুহুকে অকৃতজ্ঞ, অপদার্থ ছাড়া কিছুই মনে হচ্ছে না জাহিনের। যে মেয়ে বিয়ের আসর ছেড়ে বাবা মার সম্মান খুইয়ে আসতে পারে, সে মেয়ে আর জাহিনের চিন্তা কতটুকি বা করবে? বরং জাহিন একটু বেশিই ভেবে ফেলেছিল মেয়েটিকে নিয়ে। সম্মুখে নার্স দাঁড়িয়ে আছে এখনো। থ মেরে ঝিমুনি ভাব নিয়ে বসে আছে জাহিন।
দেবার মতো জবাব নেই। উঠে হরহর করে বেরিয়ে মুত্তাসনিমের কেবিনে চলে আসে জাহিন। শূন্য বিছানা পড়ে আছে। বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠে জাহিনের। অদ্ভুত সে এক তিক্ত অনুভূতি। পাশেই চোখ আটকায়, মেডিসিনগুলো পড়ে আছে। অদ্ভুত তো, মেয়েটি সাথে করে ঔষধপত্র কেন নিয়ে যায়নি? দ্রুত এগিয়ে গিয়ে মেডিসিনগুলো হাতে নেয় জাহিন। প্যাকেট থেকে হরহর করে দুটো বালা মেঝেতে পড়ে। ঝনঝন তার শব্দ। বেশ অবাক হয়েই বালা জোড়া কুড়িয়ে হাতে নেয় জাহিন। দেখে বোঝা যাচ্ছে সোনার চুড়ি। রাগ প্রচণ্ড আকার ধারণ করে জাহিনের। মেয়েটি যে জাহিনের পারিশ্রমিক হিসেবে বালা জোড়া রেখে গেছে এতে কোনো সন্দেহ নেই। মেয়েটি সামনে থাকলে নির্ঘাত ঠাস করে চড় বসিয়ে দিত গালে। কিভাবে কি নিজেকে? ডাক্তারদের সময়ের মূল্য টাকা দিয়ে শোধ করা যায়? ততক্ষণে নার্স এসে পেছনে দাঁড়ায়। স্যার, কোনো খোঁজ পাওয়া গেল? মৃদু শব্দে বলল জাহিন। সকালে যাওয়ার সময় আমাকে বলে গেছে। মেয়েটির জন্য মিথ্যেও বলতে হলো জাহিনকে। পরমুহূর্তে বেরিয়ে নিজের কেবিনে আসে জাহিন। হাতে থাকা ওষুধের প্যাকেটটা ছুঁড়ে মারে টেবিলে। আলগোছে বেরিয়ে আসে একটা ভাঁজ করা কাগজ। দৃষ্টি এড়ায় না জাহিনের। তৎক্ষণাৎ কাগজখানা হাতে নেয়। যা ভেবেছিল ঠিক তাই। মেয়েটি কিছু একটা নোট করে গেছে। ডাক্তার সাহেব, আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি না বলে চলে আসার জন্য। আমাকে আমার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছতে হবে। আমি এখন পুরোপুরি সুস্থ। আসার সময় আমার মায়ের চুড়ি জোড়া দিয়ে এসেছি, সেগুলো আমানত থাকলো আপনার কাছে। কাকতালীয়ভাবে বারংবার আপনার সাথে দেখা হয় আমার। অন্য কোনোদিন দেখা হবে সে আশা আমি রাখি। তখন না হয় টাকাটা শোধ করে দিব। খালি হাতে আসতে পারছিলাম না। দয়া করে ভুল বুঝবেন না। ইতি মুত্তাসনিম। রাগ কিছুটা সংবরণ হয় জাহিনের। ডাক্তার সাহেব বলে সম্বোধন করাই বেশ অদ্ভুত লাগল জাহিনের। পরক্ষণে মনে হয় মুত্তাসনিম তো আর তার নাম জানে না। তবে বালা জোড়া সযত্নে পকেটে পুরে বেরিয়ে যায় জাহিন। চিকন সরু গলি। দেখে মনে হচ্ছে কোনো কলোনি। আঁচলে গুজা ঠিকানাটা হাতে নেয় মুত্তাসনিম, তাতে চোখ বুলিয়ে দেখে নেয় তার গন্তব্যের স্থানটা সঠিক কিনা। না, সব তো ঠিকঠাকই মনে হচ্ছে। গলি দিয়ে প্রবেশ করে 15 নম্বর রুমের সামনে গিয়ে দরজায় নক করে। মিনিট 2 পরে কেউ দরজা খুলে দেয়। মুহূর্তে প্রশস্ত হাসি ফুটে উঠে মুত্তাসনিমের ওষ্ঠ জুড়ে। চোখ জোড়া খুশির ঝলকানি দিয়ে উঠে। অপর পাশের ব্যক্তিটির মুখ থমথমে। মুত্তাসনিমকে যেন মোটেও এখানে আশা করেনি। মুখ জুড়ে ঘন আধার নেমে এসেছে যেন। তার উপর মুত্তাসনিমের এমন সাজসজ্জায় ভূত দেখার মতো অনুভূতি। মিনা খালা, কেমন আছো? মুত্তাসনিমের কথায় ঘোর কাটে মিনার। কৃত্রিম হেসে জবাব দেয়, ভালো। কিন্তু মুহু, তুই এখানে? সাথে কে আসছে? ভাইগা আসছস? মতিগতি তো ভালো লাগতাছে না। তোর মতো মাইয়া এমন হবে তা তো অকল্পনীয়। মাথায় আবার ব্যান্ডেজও দেখি। নিজের গায়ে একবার চোখ বুলিয়ে জবাব দেয় মুহু। এসব কিছুই না খালা। আগে রুমে চলো, আমি সবটা বলছি।
মিনা ইতস্তত আর একরাশ লজ্জা নিয়ে রুমে প্রবেশ করতে দেয় মুত্তাসনিমকে। ঘরটায় একবার চোখ বুলায় মুত্তাসনিম। কোনায় একটা আধপুরান সিঙ্গেল খাট, পাশে একটা আলনা, তার সাথে ছোট্ট একটা টেবিল, তার উপর ছোট একটা টিভি, আর তেমন বিশেষ কিছুই নেই। মিনা খালার লজ্জা মিশ্রিত চেহারার কারণ এখন বুঝতে পারে মুত্তাসনিম। বাড়িতে গেলে সবাইকে বলে বেড়ায় মিনা খালা সে 5তলা বিল্ডিংয়ে ফ্ল্যাট নিয়ে থাকে। কোনো আসবাবপত্রের অভাব নেই, আর কি সুন্দর সেজেগুজে যায়। এই তাহলে তার নমুনা, কোনোরকম বলে উঠে মিনা খালা। আসলে বাড়িতে গেলে সবাইরে মিছামিছি বলি, কারণ ঢাকায় থেকেও যদি বলি আমি এই কলোনিতে থাকি তাইলে আমার মানসম্মান কই যাইব বলতো। আমি কিন্তু কিছু মনে করিনি খালা। মুত্তাসনিমদের পাশের বাসাটা মিনা খালাদের। 2 বোনকে বিয়ে দিয়েছে, এই ঢাকায় এসে কাজ করে। ছোট্ট একটা ভাই আছে, স্কুলে পড়ে। তার খরচ মিনা খালাই দেয়। মিনা খালার সংসার বলতে তার ভাই বোনই। বিয়ের 1 বছর পর খালাকে রেখে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। সেই থেকে খালা সংসারের সব মায়া ত্যাগ করে চলে আসেন। নতুন করে হয়তো পারেনি স্বপ্ন সাজাতে। থাক না জীবন যার যার মতো। দিন শেষে খুশি আর একটুখানি সুখটাই যে আসল। এখন তোর ঘটনা বলতো। বিয়ে থেকে শুরু অবধি শেষ সব ঘটনা মিনা খালাকে বলে মুত্তাসনিম। কথা বলার সময় চোখ বেয়ে জল পড়ছিল মুত্তাসনিমের। গলাও ভেঙ্গে আসছিল। তোর মতো মাইয়ারে পালবার ক্ষমতা আমার আছে। ওই পারুল রে আমি কখনোই সহ্য করতে পারতাম না। তবে কথায় আছে না, জালেমের ঘরেও আলেম হয়। তেমন পারুলের মাইয়াটা কিন্তু ভালোই হইছে। মায়ের স্বভাব পায় নাই একদম। তাহলে মাইয়া তোর জীবনটা শেষ হইয়া যাইত। মিনা খালাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মুত্তাসনিম। মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় মিনা খালা। অনেক সহ্য করতে পারস তুই। তোরে আমি আগেই কত বলতাম আমার সাথে ঢাকায় চলে আয়। তোমার ভরসাতেই আমি এসেছি খালা। তুমি যেখানে চাকরি করো আমাকেও একটা চাকরি নিয়ে দাও। আচমকা মুত্তাসনিমকে ছেড়ে বসে মিনা বেগম মিনমিনে গলায় বলে, আমি তো মানুষের বাসায় কাজ করি। তবে তারা মানুষ অনেক ভালো। তুই কি এসব কাজ করবি? মাথা নিচু করে বসে আছে মুত্তাসনিম, যার অর্থ সে এ কাজ করবে না। আশ্বাস দিয়ে বলে মিনা বেগম, টিউশনি পড়াইতে পারবি বাচ্চাদের? আমি ব্যবস্থা কইরা দিতে পারব। খুশি মুখ নিয়ে বলে মুত্তাসনিম, পারব খালা। বাসায় ফেরার পর খাওয়া শেষে লম্বা ঘুম দেয় জাহিন। একদম বিকেলে ঘুম ভাঙ্গে। কফি হাতে এগিয়ে আসে মিসেস নবনী। ছেলে যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণ যেন মায়ের মন শান্ত। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কফি হাতে নেয় জাহিন। নিজের একটু যত্ন নে না বাবা। দিন দিন চেহারার কি অবস্থা হচ্ছে। আমি ঠিক আছি মামনি। তুমি শুধু শুধু টেনশন করো। আজকেও চলে যাব, সামনের শনিবার আসব। এই সপ্তাহ পুরোটা ডিউটি আছে। এবার যেন বেশ বিরক্ত মিসেস নবনী। ছেলের এমন কাজ সত্যিই ভালো লাগে না, তার কিছু বলাও যায় না। মা মনি তুমি একটুও মন খারাপ করবে না। হাসি হাসি মুখ নিয়ে বলে নবনী, না তুই কাজে মন দে। তোর চাওয়াই আমার চাওয়া। সন্ধ্যার দিকে বেরিয়ে যায় জাহিন।
ছেলের যাওয়ার পথে তাকিয়ে নীরবে চোখের জল ফেলেন নবনী। রেহানা বেগম পাশ থেকে বলেন, ছেলেটারে এমনি এমনি ঘরে রাখা যাইব না। বিয়া করায় দে, তখন দেখবি বছরেও বাড়ির বাইরে যাওয়ার নাম নিব না। চোখ মুছে জবাব দেয় নবনী। জাহিন যতদিন না নিজে থেকে বিয়েতে রাজি হবে আমি কখনোই তাকে বিয়ে করতে জোর করব না। যদি জাহিন চিরকুমার থাকতে চায় তাতেও আমার আপত্তি নেই মা। মৃদু মন্দ বাতাস বইছে। ড্রাইভিং করছে জাহিন। শহরে পেরিয়ে কিছুটা গ্রামের দিকের হসপিটালে ডিউটি পড়েছে। মুহু নামটা আর আজকাল হুট করে মাথায় আসে না। স্থায়ীভাবে মাথায় গেছে যেন নামটা। জাহিন বুঝতে পারে না এই মেয়েটার প্রতি তার এত সহানুভূতি কেন। মিনা খালার ফোনটা চেয়ে নেয় মুত্তাসনিম। বাড়িতে অন্তত মুত্তানিমকে একবার খবর দিতে হবে। মেয়েটা নিশ্চয়ই অনেক টেনশন করছে। বিছানার উপর পড়ে থাকা ফোনটা বেজে উঠতেই হুড়মুড়ি খেয়ে উঠে গিয়ে রিসিভ করে মুত্তানিম। ওপাশ থেকে কণ্ঠস্বর শুনে চিনতে একটু ভুল হল না। আপু কই তুই? ঠিক আছিস? উত্তেজিত মুত্তানিম কণ্ঠস্বর কাঁপিয়ে বারংবার জিজ্ঞেস করে যাচ্ছে। এপাশ থেকে একটুখানি হেসে জবাব দেয় মুত্তাসনিম, হ্যাঁ অনেক ভালো। মিনা খালার কাছে যখন আছি তখন তো ভালোই থাকব বল। বাসার অবস্থা কি? সব ঠিক আছে? ছেলেপক্ষ ভীষণ ক্ষেপেছিল। ওই বুড়া তো আমাকে বিয়ে করতে চেয়েছিল। মুনার কথায় কলিজা ধক করে উঠে মুত্তাসনিমের। তারপর আর কি? মা কান্নাকাটি করে এই বিয়ে আটকায়। পায়ে পর্যন্ত পড়ে তাদের 7 দিনের সময় দিয়ে যায় তারা। এর মধ্যে তোকে খুঁজে আনতে বলে ফুস করে দম ছাড়ে মুত্তাসনিম। এ জীবনে আর সে ফিরছে না বাড়িতে। জীবন তাকে অনেক যন্ত্রণা দিয়েছে। বাকি জীবনটা না হয় তার একারই লড়াই হোক। আচ্ছা রাখি রে মুনা। 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে আসে জাহিন। মাকে ফোন করে জানিয়ে দেয় ঠিকঠাকভাবে পৌঁছেছে। আকাশে টিপটিপ তারারা জ্বলজ্বল করছে। পুরো আকাশ যেন আজ স্বচ্ছ নীল কাচের ন্যায়। মস্ত বড় এক চাঁদ ঝুলে আছে তার বুকে। প্রকৃতির কি অদ্ভুত সৌন্দর্য! সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মুত্তাসনিম। পাশে মিনা খালা বেঘোরে ঘুমাচ্ছে। নানা চিন্তায় তখন কল্পনার রাজ্যে বিচরণ করছে মুত্তাসনিম। ভোর সকালে ফিরে আসার সময় একটিবার জাহিনের কেবিনে উকি দিয়েছিল। কি অদ্ভুত মায়াবী মুখ! ঘুমন্ত লোকটাকে অনেকটা বেশি সুন্দর লাগছিল। কয় মিনিট ওভাবে দাঁড়িয়েছিল মুত্তাসনিম মনে নেই। পরক্ষণেই তো ফিরে এসে এই চিঠি খানা আর মায়ের শেষ স্মৃতি বালা জোড়া রেখে আসে। দ্বিতীয়বার যে এই লোকটার সাথে দেখা করতেই হবে। কোথাও একটু ক্ষীণ আশা নিয়েও বালা জোড়া রেখে আসে মুত্তাসনিম। তবে কেন দেখা করতে হবে লোকটার সাথে? পাওনা শোধ করতে? কি জানি, বাকিটা আর ভেবে পায় না মুত্তাসনিম। পরক্ষণে মিনা খালার পাশে এসে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা রাত 2টোতে। মাত্রই ইমার্জেন্সি পেশেন্ট দেখে এসেছে জাহিন। গা থেকে শার্ট খোলার সময় পকেটে চুড়ি জোড়া রিনঝিন করে ভেজে উঠে। পরক্ষণেই বের করে হাতে নেয় জাহিন। বেশ পুরানো বালা জোড়া। মেয়েটি কেন এই বালা জোড়া রেখে গেল ভেবে পায় না জাহিন।
অন্য উপায়ও তো অবলম্বন করতে পারত। তবে মেয়েটির আত্মসম্মান বোধ ভালোই আছে, খালি হাতে অন্তত যায়নি। কিন্তু বালা জোড়া কিভাবে ফেরত নিবে? এতটা সিউর কি করে হলো যে আমার সাথে তার পুনরায় আবার দেখা হবেই? সকাল সকাল আলতাফ মিয়ার বাড়িতে নানা লোকের ভিড়। তাদের বেশিরভাগ ফুলের গহনার অর্ডার করতে এসেছে। সবাইকেই খালি হাতে ফেরাতে হচ্ছে। মুত্তাসনিমকে ছাড়া কে এত গহনা বানাবে? মুত্তানিম তো আর সবটা কাজ এখনো রপ্ত করতে পারেনি। কপালে হাত ছাড়া আর কোনো উপায় নেই আলতাফ মিয়ার। সোনার ডিম পাড়া হাঁসটা যেন হাত ছাড়া হয়ে গেল। পাশে পারুল বেগম নীরব চুপচাপ সবটা দেখছেন। তার জন্যই আজ এসব হয়েছে। সংসারের হাল এখন কে ধরবে? মুত্তাসনিমকে ছাড়া তো একদম অসহায়। পুরো সংসারের দায়িত্ব যে মুত্তাসনিমের কাঁধে ছিল। সকাল সকাল মিনা খালা গেছে টিউশনির খোঁজে। যাবার আগে তার কাজের গন্তব্যে স্থানের ঠিকানা দিয়ে গেছে মুত্তাসনিমকে। সে মোতাবেক পৌঁছে গিয়ে তাদের জানাতে হবে মিনা খালা আজ কাজে যাবে না এবং কালকেও মিস যেতে পারে। আজকে মাসের শেষ দিন, বেতনের আশায় মুত্তাসনিমকে পাঠায় মিনা বেগম। মুত্তাসনিম তার খালার কথা অনুযায়ী চলে আসলো কাঙ্ক্ষিত ঠিকানায়। ঠিকানাটা হাতে নিয়ে একবার চোখ বুলায়, হ্যাঁ ঠিক জায়গাতেই এসেছে। সামনে 5 তলা বিল্ডিং, বিশাল গেইটের বাড়ি। অচেনা কেউ প্রবেশ করতেও যেন দুবার ভাববে। এগিয়ে গিয়ে দারোয়ানকে পরিচয় দেয় মুত্তাসনিম। দারোয়ান বাসার ভেতরে কল করে প্রবেশ করতে দেয় মুত্তাসনিমকে। মুত্তাসনিম সিঁড়ির কাছে আসতেই দেখে কম বয়সী এক যুবক বেরিয়ে যাচ্ছে। ছেলেটা হুট করে থেমে যায় মুত্তাসনিমকে দেখে। চোখ জোড়া কেমন কুঞ্চিত করে তাকায়, পরক্ষণে আবার বেরিয়ে চলে যায়। ব্যাপারটা অদ্ভুত লাগে মুত্তাসনিমের। 3 তলায় উঠে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। মিনিট 5 পর এক মধ্যে বয়স্ক মহিলা দরজা খুলে দেন। মুত্তাসনিমকে দেখেই প্রশ্ন ছোড়েন, এই সাত সকালে কি চাই? খানিকটা ইতস্তত ভঙ্গিতে বলে মুত্তাসনিম, মিনা খালা পাঠিয়েছে আমাকে। আসলে খালা আজকে কাজে আসতে পারবে না, কালকেও না আসতে পারে। মহিলাটি কপট রাগ দেখিয়ে বললেন, এই হচ্ছে আজকালকার কাজের লোকদের অবস্থা। বেতন নেওয়ার সময় তো 1 পয়সাও ছাড় চাই না। মুত্তাসনিমের কাছে মহিলাটিকে ভীষণ কর্কশ প্রকৃতির লাগল। মনে মনে ভেবে নিল সে টিউশনি পেলে এখানে আর খালাকে কাজ করতে দিবে না। খালা তো খুব বড় মুখ করে বলেছিল তারা মানুষ খুব ভালো। এই হচ্ছে ভালো মানুষের নমুনা। ততক্ষণে পাশে আরও একজন মহিলা এসে দাঁড়ায় মুত্তাসনিমের উদ্দেশ্যে বলে, তা তুমি যখন এসেছ তাহলে কাজটা তুমিও তো করে দিয়ে যেতে পারো। চোখ জোড়া এবার জলে চিকচিক করছে মুত্তাসনিমের। তার চেনা জগতের বাহিরেও যে খারাপ মানুষ বাস করে। চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে। আগের মহিলাটা বলল, চিনি না জানি না, হুট করে বাড়িতে ঢুকতে দিব নাকি? বলেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। বিষয়টা ভীষণ লজ্জাজনক লাগল মুত্তাসনিমের। নিঃশব্দে হেঁটে চলে আসছিল, পরক্ষণে কেউ একজন দরজা খুলে ডাকল মুত্তাসনিমকে, এই মেয়ে শুনো। মুহু ঘুরে তাকাতেই দেখল বেশ সুন্দরী এক মধ্যে বয়স্কা মহিলা দাঁড়িয়ে। বয়সের ভার যেন তার রূপের আড়ালে চাপা পড়ে গেছে। যুবতী থাকতেই ইনি যে কতটা রূপবতী ছিলেন তা বেশ ভালোভাবেই আন্দাজ করা যাচ্ছে। তবে মহিলাটিকে খুব চেনা লাগছে মুহুর কাছে। কোথাও যেন দেখেছে।
চোখ দুটো ভীষণ চেনা ভীষণ। মিনা খালার বেতনটা নিয়ে যাও। না থাক, আমি বাহিরের মানুষ, আমার হাতে দেওয়ার দরকার নেই। যার টাকা তার হাতেই দিবেন। তুমি কি আমার কোনো কথায় রাগ করলে মেয়ে? মহিলাটি ভীষণ আবেগ নিয়ে বলছিল যেন। মুখে কি সুন্দর মায়াবী হাসি লেগে আছে। পরক্ষণে মুহুর মনে হল আগের দুই বজ্জাত মহিলার শাস্তি স্বরূপ কটু কথা এনাকে শোনানো উচিত হয়নি। ভেতরে ভেতরে ভীষণ লজ্জিত হল মুহু। কি হলো, নাও টাকাটা। হাত বাড়িয়ে টাকাটা হাতে নেয় মুহু। মহিলা পরক্ষণেই বলে, ঘরে এসো। বাহিরে দাঁড়িয়ে থাকবে? অন্যদিন আন্টি। আচ্ছা, মিনার সাথে আবার এসো কোনো একদিন। মিনা খালা ফেরার আগেই রান্না বান্না সেরে রেখেছে মুত্তাসনিম। দুপুর নাগাদ ফিরেছে মিনা বেগম। ক্লান্ত মুখেও হাসি ফুটে আছে। তার মানে কোনো ভালো খবর হবে বেশ বুঝতে পারছে মুত্তাসনিম। খালা, তুমি কি টিউশনি পেয়েছ? তিনটা পাইছি। একটা ক্লাস 3 আর একটা 5 আর একটা 2 ক্লাসের। পারবি না পড়াইতে? পারবো খালা, কালকে থেকেই যাইতে কইছে। মুহুর খুশি যেন দ্বিগুণ হলে গেল। আসতে না আসতেই কেমন কাজের জোগাড় হয়ে গেল। ওই বাসায় গেছিলি? মুহূর্তেই মুখখানা ভার হয়ে যায় মুত্তাসনিমের। এমন বাসায় কাজ করো কেন খালা? যাদের ব্যবহার হিংস্র পশুর মতো। আমি কাজে পুরোপুরি মনোযোগ দেই, তখন আর তোমাকে কাজ করতে হবে না। কি বলিস? ওই বাড়িতে একজনই একটু কটু কথা বলে, সেটা হলো ছোট ম্যাডাম, মানে ওই বাড়ির ছোট বউ। তবে বড়টা একটু ভালো, সবসময় রাগ দেখায় না। কিন্তু ওই বাড়ির মাইয়াটা অনেক ভালো। কি যে অমায়িক ব্যবহার। মাঝে মাঝে আমার কত কাজেও তো সাহায্য করে। আমি তারে নবনী আপা ডাকি। ওহ, উনিই তবে ডেকে তোমার বেতন দিয়েছিল। দেখতে খুব সুন্দর। বিয়ে হয়নি বোধহয় এখনো, তাই না খালা? হইছে। নবনী আপার একটা ছেলে আছে, নাম হইল জাহিন। সে আবার ডাক্তার। মাসের 2 দিনও মনে হয় বাড়িতে থাকে না। চলবে।